হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আরটি মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে ফলো করে দিও, আর একটা লাইক কমেন্টস অবশ্যই করো। তো দিনের শুরুটা আজকে শুরু হয়েছে এত সুন্দর একটা ওয়েদার দিয়ে। ঘুম থেকে উঠেছি 6টা সাড়ে 6টা, আর 7টা বাজে। পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ঘরে লাইট জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে, এতটাই অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। বাইরে জানলা খুলে দেখি এত সুন্দর একটা ওয়েদার, অঝোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হাওয়া বইছে, আর মানে একটা স্বস্তির অবকাশ, মানে এত গরমের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতন একটা ওয়েদার। আর এইরকম একটা সুন্দর ওয়েদার থাকলে না মনটা একটু খিচুড়ি খেতে চায়, কিন্তু খিচুড়ি তো আজকে খাওয়া যাবে না, কারণ তোমরা আমার আগের ব্লগে দেখেছো আমি চিকেন ফ্রাই করেছিলাম। তো সেখান থেকে অনেকটা চিকেন আমার বেঁচে গেছিলো, এতটা চিকেন আমি করিনি। আর 6 পিস চিকেন করেছিলাম, যেহেতু আমরা 3 জন খাই, তো এই জন্য 2 পিস করে 6 পিস করেছিলাম। তো অনেকটা চিকেন, প্রায় আমি 1 কেজির বেশি চিকেন এনেছিলাম, আর চিকেনগুলো একটু বড় বড় করেই এনেছিলাম। তো এখনও প্রায় 6-7 পিস চিকেনের মতন ম্যারিনেট করাই রয়েছে, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো এই চিকেনগুলো কি করতে হবে, চিকেনগুলো তো নষ্ট হয়ে যাবে, আর প্রতিদিন ফ্রাই চিকেন করলে ঠিক ভালো লাগবে না খেতে, খাবারের মজাটাই নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এই চিকেনটা দিয়ে বিরিয়ানি করা যাক। আর আমার মাথায় না একটা কোনো জিনিসের যদি ভূত চাপে, তো সেটা না করা পর্যন্ত আমার একেবারেই শান্তি হয় না। আর রান্না করাটা আমার প্যাশনের মধ্যেই মনে করতে পারো, কারণ আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। রকমারি রান্না করতে আরও বেশি ভালো পছন্দ করি। মানে বাড়িতে লোকজন আসলে মোটামুটি মুখ কালো হয়ে যায় না যে রান্না করতে হবে, এটা মানে চিন্তাভাবনা করতে হয় না। যদিও এখন মেয়ে নিয়ে একটু ব্যস্ত থাকি, মানে মেয়েকেও ধরতে হয়, আবার রান্নাও করতে হয়। রান্নার দিকেই শুধু কনসেন্ট্রেট করতে পারি না, কারণ মেয়েকেও ধরতে হয়। আর রান্না করার সময় আমি সব সময় গুছিয়ে রান্না করাটা বেশি পছন্দ করি। এই জন্যই তোমরা দেখেছো যে আমি আগেই মাংসটাকে সাইড করে রেখেছি, যেগুলো আমাকে সাইড করতে হবে আমি করে রাখছি। আর এখন আগে সবার প্রথমে যে কাজগুলো করা দরকার বিরিয়ানির জন্য, সেগুলোকে আমি আগে করে ফেলছি। মানে কেশর দিয়ে আমি দুধটার মধ্যে ভিজিয়ে রাখছি, এটাও অনেকটা মানে কেশরের রঙটা ছাড়বে দুধ, এর জন্য একটু সময় লাগবে। তো এটা আমি সাইড করে দিচ্ছি। এরপর আমি চালটা, যেগুলো আগে করা দরকার, চালটাও আগে ভিজিয়ে রেখে দেবো, কারণ ওটাও আমাকে একটু ভিজিয়ে রাখতে সময় লাগবে। আর এদিকে দেখো কত সুন্দর রং ছেড়েছে, দেখতে পাচ্ছ? এই কেশরটা কিন্তু আমার বর এনে দিয়েছিল, যে আমার প্রেগনেন্সির সময় ওর খুব ইচ্ছা ছিল আমি দুধ দিয়ে কেশর দিয়ে খাবো, তাহলে বাচ্চার রং একদম দুধে আলতা হবে। তো যাই হোক না কেন, এটা অনেক সময় এটা আমরা মনে করে থাকি যে প্রেগনেন্সির সময় আমরা দুধ দিয়ে কেশর দিয়ে খাবো, অনেকেই আমাদের ইচ্ছা হয়, কিন্তু প্রেগনেন্সির সময় এতটাই গ্যাস হয়, দুধ খাওয়ার মতন কোনো পরিস্থিতি হয় না, ওটা দুধ খেলে আরও বেশি পরিমাণে গ্যাস হয়। তো আমার আর সেই ভাগ্য হয়নি যে দুধ দিয়ে কেশর দিয়ে খাবো, কারণ আমার প্রচণ্ড গ্যাস হতো। তো এবার আমি মশলাটা আলাদা করে ফেলবো। এগুলো আমার ঘরেই রয়েছে, বিরিয়ানির মশলা, গোটা মশলা রয়েছে, এর জন্য আমার আর কিনে আনতে হয়নি বিরিয়ানির মশলা। আমি যখনই বিরিয়ানি বানাই তখন আমি ঘরেই এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে তারপরে আমি বাড়িতে বানিয়ে ফেলি। আর এই মশলাগুলোও কিন্তু আমার বর নিয়ে এসেছে, ও কিন্তু ভীষণ পরিমাণে সাংসারিক, মানে কোনো কিছু বলতে হয় না যে কি আনতে হবে কি লাগবে, এগুলো কোনো কিছু বলতে হয় না, এগুলো সব ও বুঝে বুঝে নিয়ে আসে। তো এগুলোও ও নিয়ে এসেছে। তো এখন আমি মশলার জন্য সব কিছু গোটা গোটা মশলা যা যা দরকার পড়বে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এবার আমি চালটাকেও ভিজিয়ে রেখে দেবো, আধা ঘন্টা তো চালটা ভিজতেই হবে, ততক্ষণে আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তো এই জন্য আমি চালটা ভিজিয়ে নিচ্ছি। আর আমি 3 কৌটা চাল নিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ, আমরা দুপুরেও খাবো আর রাত্রিবেলাও আমরা খাবো। তো মোটামুটি যা যা সাইড করে আগে থেকে রাখার দরকার সব রেখে দিয়েছি, এবার কিন্তু একেবারে রান্নায় চলে এসেছি। তো সবার প্রথমে আমি মশলাটাকে ভেজে নেব, মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। তারপর আমি বেরেস্তা করে নিচ্ছি। একটু বেরেস্তা না হলে বিরিয়ানিতে ঠিক বিরিয়ানির গন্ধটা মনে হয় না, বেরেস্তা দিলে এটা স্মেলটা ভালো হয়। তো আমি বেরেস্তাটা করে নিলাম। এবার চলে এসেছে আলু ভাজার পালা। আলুগুলোকে আমি গোটা গোটা রেখেছি, যেহেতু ছোট ছোট আলু, মাঝখান দিয়ে মানে অর্ধেক করলে অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল, তাই আমি গোটা গোটাই রেখেছি। 4টে আলু নিয়েছি, মা খাবে না, আমি দিনে একটা খাবো, রাতে একটা খাবো, বাবুও দিনে একটা খাবে, রাতে একটা খাবে। আর বিরিয়ানির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই ভাত
রান্না করাটা। ভাতের মধ্যে নুন মানে নুন দেওয়াটাও একটা বড় পার্ট, কারণ নুনটা একটু বেশি হয়ে গেলেও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কম হলে ভালো, মানে ভাতের মধ্যে অনেকেই ভাত মানে নুন নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে খুব মুশকিল, সেটা আর খাওয়া যায় না। কিন্তু মানে আমার কাছে এই নুনের আইডিয়াটা ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে। মানে এতবার করে আমি বিরিয়ানি করেছি যে নুনের পরিমাণটা আমার কাছে আমি আয়ত্ত করতে পেরেছি। মানে নুনটা আমার বেশিও হয় না কমও হয় না, একদম ঠিকঠাকই হয়। আর আরেকটা কথা হলো, ভাত যদি নরম হয়ে যায় তাহলেও সেটাতেও প্রবলেম, বিরিয়ানিটা একদমই ভালো লাগবে না খেতে। তো আজকে আমার ভাতটা একটু নরম হয়েছে, যেটা আমার কাছে ঠিকঠাক লাগছে না, কিন্তু আমার বাবা মার কাছে আবার ঠিকঠাক লাগছে, কারণ আমার বাবা মা দুজনেই একটু শক্ত ভাত খেতে পারে না, একটু নরম হলে ওদের ভালো লাগে। মানে নরম বলতে একেবারে গলে যাওয়া নয়, 80% বলে তো যে 80% বিরিয়ানি ভাতটা হওয়াটা প্রয়োজন, তো আমার সেখানে ওই 90%-এর মতন ভাতটা হয়েছিল। তো এখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছিল, ঠিক গন্ডগোলও বলবো না, কারণ আমার মাথার মধ্যে রয়েছে যে বাবা মার জন্য একটুখানি ভাতটা নরম করতে হবে, তো সেই হিসাবেই আমি করেছি। তো এবার আমি চিকেনটা করে ফেলছি। তো চিকেনের জন্য আমি পেঁয়াজ, টমেটো, যেভাবে মাংস রান্না করে আর কি সেইভাবেই করেছি। টমেটো পেঁয়াজ আগে ভেজে তারপরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে বেশি একটা আমাকে রান্না করতে হয়নি, কারণ মাংসটা অলরেডি ম্যারিনেট করা রয়েছে আগের দিন থেকে। মাংসটা মানে হাফেরও বেশি মনে হচ্ছে রান্না হয়েই গেছে, কারণ কড়াইতে দিয়েছি পরেই মাংসটা অনেকটা নরম হয়ে গেছে, তো আমাকে বেশিক্ষণ রান্না করতে হয়নি। তো এবার তোমাদের বলে দিই মাংসের মধ্যে আমি কি কি দিলাম। তো এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিলাম আমি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম আমি গরম মশলা, আর এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। আর এবার আমি একটু টক দই দিয়ে দেবো, টক দই দিয়ে আর আলু দেবো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দিয়েছি, কারণ মাংসটা খুব তাড়াতাড়ি আমার নরম হয়ে যাচ্ছিলো। তো এর জন্য তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দেইনি, যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তো এর জন্য কালারটা এত সুন্দর এসেছে। তো এইদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো এবার গরম গরম আমি মানে ভাতও গরম রয়েছে, এদিকে মাংসও গরম রয়েছে, এটাকে এখন আমি দমে দিয়ে দেবো। তো এবারে তোমরা দেখেছো আগেই আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এবার সের মধ্যে আমি আতর, গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দিয়েছি। এবার আমি হাঁড়ির ভেতরে সবার প্রথমেই আমি যে মাংসের গ্রেভিটা ছিল গ্রেভি দিয়ে দিয়েছি। এবার আমি এই গ্রেভির ওপরে ভাত দিয়েছি, তারপরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপরে আমি ওই মাঝে মাঝে আবার ভাতের মাঝে মাঝে আমি আবার এই দুধ কেশর দিয়ে দিয়েছি, তারপরে আমি মশলা দিয়েছি, তারপরে আরেকটা লেয়ারে আমি মাংস দিয়েছি, আলু দিয়েছি, এইভাবে পুরো হাঁড়িটা আমি ভরে ফেলেছি। আর দেখো দেখো এবার আমি জাফরান যে গুলিয়ে রেখেছিলাম দুধটার মধ্যে সেটা দিয়ে দিয়েছি, আবার একটা লেয়ার আমি ভাত দিলাম, আবার একটার মধ্যে আমি মাংস দিয়েছি। হ্যাঁ, এইভাবে দিয়ে আমি পুরো দেখো হাঁড়িটার ভাত আমি করে দিয়েছি। আর একটা জিনিস আমি দিয়েছি, এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ আমি দিয়েছি, একদম সবার উপরে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো আমি পুরো লাস্টে যে বেরেস্তাটুকু আমার বেঁচেছিল সেই বেরেস্তাটা আমি পুরো দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দিলাম কাজু কিশমিশ, আর বেঁচে থাকা দুধ আর কেশরের যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর সবার লাস্টে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি আর সবার শেষে দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে গ্যাস একেবারে কমিয়ে দিয়ে আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, এবার এটা হোক। প্রায় 20 মিনিট এই দমে আমি বসিয়ে রেখেছিলাম। এই দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি। তোমাদের দাঁড়াও একটুখানি আমি হাতা দিয়ে নেড়ে দেখাচ্ছি। তো চলো, এত কষ্ট করে যখন বিরিয়ানিটা আমি রান্না করলাম, এবার টেস্টিংয়ের পালা, দেখি কেমন হয়েছে খেতে। জানি